আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুই পারি না পর্ব 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখব অর্থের সময় মূল্য, তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের যতগুলো ফর্মুলা আছে সকল ফর্মুলা আমরা আজকে একটি ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা ফর্মুলা আমি তোমাকে লিখে লিখে ধরে ধরে বুঝায় দেখাবো যে এই ফর্মুলাটা কেন এরকম হলো, কী জন্য হলো, কীভাবে মনে রাখতে পারবা, কী টেকনিক আছে, সকল বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট আমরা কয়টা ফর্মুলা দেখব? 5টা ফর্মুলা দেখব। আমরা জাস্ট 5টা ফর্মুলা দেখার মধ্যে দিয়ে আজকের ক্লাসটি আমরা শেষ করে ফেলব। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তুমি খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে গেছো, কারণ খাতা কলম ছাড়া ক্লাস করে তুমি মজা পাবা না। সো এই কারণে আমি যতটুকু বুঝাই দেব, তোমরা জাস্ট আগে ভিডিওটা দেখার পর তোমাকে সুন্দর মতো নোট ডাউন করতে হবে। আর প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখবা। তুমি যদি সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দেখো, বিলিভ মি, তোমার তৃতীয় অধ্যায় নিয়ে সমস্যা থাকবে না। আমি প্রত্যেকটি অধ্যায়ে এইভাবেই পড়িয়েছি, ইনশাল্লাহ এই অধ্যায়েও তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি আমার কথা তুমি শোনো। প্রথম ভিডিও দেখবা, এই ভিডিও আমি যতগুলো কথা বলি প্রত্যেকটা কথাই নোট করবা। নোট করার পর তুমি দ্বিতীয় ভিডিও দেখবা, তৃতীয় দেখবা, চতুর্থ দেখবা, এইভাবে সিকোয়েন্স মেনটেন করে দেখবা। একটা ভিডিওতেও সিঙ্গেল একটা ম্যাথেও তোমার কোনো সমস্যা থাকবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই টক। ওকে, চলে এসো তাহলে আমরা চলে যাই। প্রথমে আমরা অর্থের সময় মূল্য বলতে জানি টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, এই টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য জিনিসটা কি, এটা আমরা অন্য সময়ও জেনে নেব। যে এটা আমরা সবাই জানি যে সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। এটা আমরা তোমাকে শেখানোর জন্য আসিনি, আমি তোমাকে যে জিনিসটা শেখাতে এসেছি সেই জিনিসটা শেখাই, একটু মনোযোগ দাও। আমি প্রথমত দুইটা সূত্র শেখাবো। জাস্ট দুইটা সূত্র শেখার মধ্যে দিয়ে তোমরা 4টা সূত্র মনে রাখতে পাবা। কিভাবে একটু দেখো। আমি প্রথমে লিখলাম সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে, দেখো ওখানে লিখিয়ে রেখেছি আমি সিঙ্গেল অ্যামাউন্ট। আমি জাস্ট এই সূত্রগুলো একটু এক্সপ্লেইন করব, একটু মনোযোগ দাও, জাস্ট একটু মনোযোগ দাও। আমি তোমাকে উইথাউট মুখস্থতে কীভাবে মনে রাখা যায় সেই বিষয়টা একটু বলতেছি, দেখো একটু মনোযোগ দাও। প্রথমে আমাদের 1 নম্বরে যে সূত্রটা আছে, এখানে একটা দাগ দিলাম যে এই দাগের এই দিকে এটা আছে। হ্যাঁ, প্রথমে যে সূত্র আছে পিভি সমান এফভি 1 + IN, এই সূত্রটা আছে। দেখো আমরা এই সূত্রটা কিন্তু সকলেই জানি, পিভি = এফভি ভাগ 1 + IN। এই সূত্রটা আমরা সকলে জানি না? জানি। এখন আর একটা সূত্র লিখি, তারপর ঝামেলার কথাটা বলি, ঝামেলাটা কোন জায়গায় লেখে। আর একটা সূত্র আমি লিখতেছি, দেখো এফভি সমান পিভি ব্র্যাকেট 1 + IN। এতটুকু মনে রাখো আগে। দেখো এই দুটো সূত্র কিন্তু আমরা জানি। প্রেজেন্ট ভ্যালুর সূত্র এফবি ভাগ 1 + IN, ফিউচার ভ্যালুর সূত্র এফবি × 1 + IN। এখন সমস্যাটা কোন জায়গায় লাগে, যে আমরা যখন 10-15 দিন পড়ি না, বা 15-20 দিন, 1 মাস পরে, হ্যাঁ, আমাদের যে ঝামেলাটা হয় যে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা ভাগ দেব নাকি ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা ভাগ দিয়ে লিখব, এটা একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। এটা মনে রাখার একটা টেকনিক হলো যে তুমি সবসময় মনে রাখবা প্রেজেন্ট ভ্যালু মানেই ভাগ দিয়ে লিখতে হবে। প্রেজেন্ট ভ্যালু মানেই ভাগ, এতটুকু আগে লিখো। প্রেজেন্ট ভ্যালু মানেই ভাগ দিয়ে লিখতে হবে। প্রেজেন্ট ভ্যালু মানেই তোমাকে ভাগ দিয়ে লিখতে হবে। কি ভাগ দিবা? দেখো প্রেজেন্ট ভ্যালু সমান যেহেতু ভাগ দিয়ে লিখতে হবে, আর তোমার মাথায় তো ফর্মুলা আছেই, এফবি ভাগ 1 + IN। আর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে তাহলে যেহেতু প্রেজেন্ট ভ্যালু মানে ভাগ দেওয়া, তাহলে ফিউচার ভ্যালু মানে অবশ্যই গুণ দেওয়া হবে। এই যে এফবি = 1 + IN। এর পরের ভিডিওগুলোতে এই জিনিসটা কাজে দেবে। এরপরে যে আমি তোমাদেরকে ফর্মুলা দেখাবো সেই ফর্মুলাগুলোতেও এটা কাজে দেবে। ঠিক আছে, একটু মনোযোগ দাও। তাহলে এটা হলো তোমার একদম সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে, একটা যদি অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে। এখন সমস্যাটা হচ্ছে যে এই যে এখানে দুটো সূত্র লিখলাম, এই দুটো সূত্র দ্বারা আরও দুটো সূত্র হয়। কি দেখেন, এখানে আমি আবারও লিখি পিভি, হ্যাঁ, পিভি ফিউচার ভ্যালু ভাগ 1 + IN, হ্যাঁ, এন। এখন যদি কি দেওয়া থাকে, এম এর মান দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে বলো তো, এম এর মান দেওয়া থাকে, যদি চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া থাকে, যদি এম এর মান দেওয়া থাকে বা চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া থাকে, তখন আমরা যেখানে যেখানে আই পাবো সেখানে এম দ্বারা ভাগ দেব, যেখানে যেখানে এন পাবো সেখানে এম দ্বারা গুণ দেব। আমি কি বললাম বলেন তো? যেখানে যেখানে আমরা এন পাবো সেখানে এম দ্বারা গুণ দেব,
যেখানে যেখানে আই পাবো সেখানে এম দ্বারা ভাগ দেব। আবারও ক্লিয়ার করি, দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি আমাদের প্রশ্নে চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া থাকে, চক্রবৃদ্ধির সংখ্যা ওটা তোমাকে বুঝতে হবে না, আমি তোমাকে বুঝাই দেবো একটু পরে। যদি প্রশ্নে তোমার চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া থাকে তখন তোমাকে কি করতে হবে, আই দ্বারা এমকে ভাগ করতে হবে যেখানে যেখানে আই থাকবে, আবার যেখানে যেখানে এন থাকবে এম দ্বারা গুণ দিতে হবে। দেখো এখানে এন আছে না, এখানে এম দ্বারা গুণ দিলাম, আবার এখানে আই আছে না, আইকে আমরা এম দ্বারা ভাগ দিলাম, বাস হয়ে গেল। তাহলে এটা হলো কি চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়। এবার আসো এই সূত্রটার ক্ষেত্রেও সেম, ফিউচার ভ্যালু আছে পিভি ব্র্যাকেট 1 প্লাস আই ভাগ এম ইন্টু এন ইন্টু এন। ওই যে বললাম আই আছে, এই আইকে এম দ্বারা ভাগ দাও, এন আছে এনকে এম দ্বারা গুণ দাও, বাস এতটুকুই তো কাজ। তাহলে আমাদের সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে যে তোমরা 4টা সূত্র দেখো, সেই 4টা সূত্র আমরা কিন্তু 2টা সূত্র দিয়ে মনে রাখলাম। আই হোপ তুমি যদি অলরেডি এটা লিখে নিয়ে থাকো তুমি অবশ্যই বুঝে গেছো ইনশাল্লাহ। আর যদি না বুঝো অবশ্যই আমাকে বলবা। আমি জাস্ট কি বলেছি, এই দুটো সূত্র তো আমরা থাকেই, যেখানে যেখানে আই থাকবে সেখানে এম দ্বারা ভাগ দেবো, যেখানে এন থাকবে সেখানে এম দ্বারা গুণ দেবো, দ্যাটস ইট, এতটুকুই। তাহলে আমরা কি করব, এবার এই অংশটা মুছে দেব, এই অংশটা মুছে দিয়ে এবার আমরা এই দিকেরটা লিখব। এই সূত্রটা এবার আমি তোমাদেরকে বুঝাই দেবো। প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা মুছে দিয়েছি, এবার এই সূত্রটা লিখব, একটু মনোযোগ দাও। আমরা যদি এবার 2 নম্বর সূত্রটা শিখি, 2 নম্বর সূত্রটা যদি আমরা শিখতে যাই একটু মনোযোগ দিতে হবে। আমাদেরকে যদি প্রেজেন্ট ভ্যালু এনিউইটি বাহির করতে বলে, কি বলে, পিভিএ, পিভিএ যদি আমাদেরকে বাহির করতে বলে তাহলে কীভাবে বাহির করব, একটু মনোযোগ দাও। আমাদেরকে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু মানে জানি কি ভাগ দিতে হয়। আই হোপ তোমার এর আগের কথাটা মনে আছে, কি বলেছি, প্রেজেন্ট ভ্যালু মানে কিন্তু ভাগ, আর ফিউচার ভ্যালু মানে গুণ। দেখো এখানে কিভাবে কাজে দেয়, আমরা দিলাম আই ইন্টু এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর কি দেখো এখানে আই দ্বারা ভাগ দেব, হ্যাঁ, এরপর কি করব 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই এন, ঠিক আছে। এই এবার আমরা কি করব, এটা লিখে ফেললাম, ঠিক আছে। এটা আমি কি করেছি, প্রেজেন্ট ভ্যালু এনিউইটি লেখার পর পিভিএ, এ মানে এনিউইটি। তোমাকে এগুলো বুঝতে হবে না, আমরা যখন ম্যাথ আলোচনা করবো তখন তুমি ওটা বুঝবে, আগে তুমি ভিডিওটা দেখো সুন্দর মতো। পিভিএ প্রেজেন্ট ভ্যালু এনিউইটি সমান সমান এ, ওই এ মানে ওই যে এনিউইটি, এ ইন্টু ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই এন ভাগ আই। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে আইটা, এই যে দাগটা, এটা কিন্তু এ এর সোজায় দাগটা আছে, তারপর কিন্তু নিচে আই, তার উপরে 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই এন, মানে এই এ এর সোজায় দাগ রাখার পর নিচে আই থাকবে, বাকি অংশ উপরে থাকবে, ঠিক আছে, এই 1 এর উপরে। তোমরা যদি আবার এই দাগটা এখানে দাও, এই দাগটা নিচে দাও, তখন কিন্তু ম্যাথ করতে ভুল করবা, ঠিক আছে। এবার আসো যদি আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করি, এটা তো প্রেজেন্ট ভ্যালু এনুইটি, তাহলে এবার আমরা ফিউচার ভ্যালু এনুইটির সূত্রটা লিখি, এফ ভি এ, হ্যাঁ, এফ ভি এর সূত্রটা দেখো লিখি, কি আছে, এ ইন্টু ব্র্যাকেট, এই আই দ্বারা ভাগ দিলাম, ব্র্যাকেট কি করব, এই যে 1 প্লাস আই, হ্যাঁ, এন মাইনাস 1 করলাম, এই তো এই অংশটা কি হলো ভাইয়া, একটু মনোযোগ দাও। আমরা কি করলাম, এ দ্বারা গুণ দিয়েছি, ব্র্যাকেট 1 প্লাস আই এন মাইনাস 1 ভাগ আই, ব্র্যাকেট ক্লোজ। এটা তোমাদের সবারই অ্যাজ ইউজুয়াল মনে থাকে, যারা মুখস্থ করছো আর কি, যারা মনে থাকে না আমার সঙ্গে সঙ্গে লিখে নিবা, 5 বার পড়বা, ইনশাল্লাহ মনে থাকবে, ঠিক আছে। একটু এবার দেখো, এবার এখানে একটা বিষয় সমস্যা যেটা দাঁড়ায়, সমস্যাটা হলো যে এই দুইটা সূত্র আমাদের কখন হবে, এই দুটো সূত্র আমাদের কখন হবে। এটা জানার আগে আমরা আর একটা বিষয় জেনে রাখি, যে একটু আগে আমি যে তোমাদেরকে বললাম, যেখানে যেখানে এন থাকবে সেখানে এম দ্বারা ভাগ হবে, যেখানে যেখানে আই থাকবে সেখানে এম দ্বারা, যেখানে যেখানে এন থাকবে সেখানে আমরা কি করব, এন দ্বারা ভাগ গুণ দিব, আর আই থাকলে এম দ্বারা ভাগ দেব, ওকে ওকে। তাহলে এবার দেখো এটা বলো তো কখন করব, এই এম এর কাজটা বলো তো কখন আসতেছে, এম এর কাজটা তখনই আসতেছে যখন চক্রবৃদ্ধি কথাটা আসে, কি আসে, কি আসে, চক্রবৃদ্ধি কথাটা আসে। তাহলে যখন চক্রবৃদ্ধি কথাটা আসে তখন আমরা এই কাজ করব, এম দ্বারা এনকে গুণ দেবো, আই দ্বারা এমকে ভাগ দেবো। এখন চক্রবৃদ্ধি জিনিসটা কি, কত মাস পর পর হয়, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে কথা বলতেছি, একটু মনোযোগ দাও, শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমার যত মনে প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা, একটু দেখো। তাহলে এবার যদি আমাদেরকে বলে, কি বলে,
চক্রবৃদ্ধির কথা, তখন কি হবে? প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে চক্রবৃদ্ধির কথা বলে তখন কি হবে? তাহলে এটা লিখলাম আমরা PVA লিখলাম, সমান সমান A ইন্টু আছে A ইন্টু দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, এই যে ভাগ I আছে I দিলাম, I যেখানে আসে সেখানে তাহলে কি হবে? ওই যে M দ্বারা ভাগ হবে, M দ্বারা ভাগ দিলাম। 1 আছে, এটা কিন্তু 1, হ্যাঁ 1, মাইনাস আছে মাইনাস দিলাম, আবার উপরে 1 আছে 1 দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, ব্র্যাকেট 1 আছে 1 দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, I আছে, দেখছো এই যে এখানে I ভাগ M হবে। কেন বলো তো? ওই যে যেখানে যেখানে I থাকবে সেখানে সেখানে M দ্বারা ভাগ হবে, ভাগ দিলাম, দিয়ে যে ব্র্যাকেট। এবার কি আছে যে N আছে, তাহলে N কে এবার M দ্বারা গুণ করতে হবে, বাস খেল খতম। ঠিক আছে, তাহলে আমি জাস্ট কি কাজ করেছি, এই যে এখানে I এখানে I এখানে N, আইগুলাকে M দ্বারা ভাগ দিয়েছি, N কে M দ্বারা গুণ দিয়েছি, দ্যাটস ইট। এবার আসো এই সূত্রটার ক্ষেত্রেও সেম, FVA সমান সমান A ইন্টু এটা আছে না, এই যে I ভাগ, এবার কি করব 1 প্লাস I N মাইনাস 1। ঠিক আছে, কি করলাম? কিছুই করিনি, জাস্ট এখানে I কে আমরা M দ্বারা ভাগ দেব, এই I কে M দ্বারা ভাগ দেব, এই N কে M দ্বারা গুণ দেব, দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে M দ্বারা গুণ দেব, তাই তো? আর যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে না হয়, এমনিই কিছু বলা থাকে, তখন আমরা এই সূত্রগুলো দেব, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এটা, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এটা। ক্লিয়ার। এবার আসো এবার বিষয়টা হচ্ছে যে আসলে ভাইয়া এটা আসলে আমাদের কোন সূত্র, মানে এই যে PVA বা FVA, এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা তখনই হবে যখন বলা থাকবে বছর শেষে বা সময় শেষে বা অর্ডিনারি অ্যানুইটি। আবারও শোনো আমি কি বলি, যখন বলা থাকবে বছর শেষে, সময় শেষে বা অর্ডিনারি অ্যানুইটি, এই তিনটা কথার যে কোনো একটা কথা যদি বলা থাকে প্রশ্নে, তখন আমাদের কি হবে? এই সূত্রটা হবে। আবারও শোনো ভাই, আরও একটা সূত্র আছে নির্ণয় করার। এই সূত্র দুইটা কখন হবে? যখন বলবে বছর শেষে, সময় শেষে অর্ডিনারি অ্যানুইটি, বা যদি বলে বছর শেষে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো, তখন এটা দিবা। যদি বলে সময় শেষে ফিউচার ভ্যালু নির্ণয় করো, তখন এটা দিবা। সময় শেষে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো, তখন এই সূত্র। আবারও শোনো, কনসেপ্ট ক্লিয়ার করো। যদি বলে বছর শেষে বা সময় শেষে বা অর্ডিনারি অ্যানুইটি, এটা বলার পর যদি বলে যে PVA বা FVA যে কোনো একটা নির্ণয় করতে যদি বলে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু, তখন তোমরা এই সূত্রটা হুবহু বসাবা। যদি চক্রবৃদ্ধির কথা বলা থাকে, এই সূত্রই হবে, তার সাথে শুধু M যুক্ত হবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এবার আসো এবার ঝামেলাটা কোন জায়গায়? এবার তোমার ঝামেলাটা কোন জায়গায় বাঁধবে? ঝামেলাটা ওই জায়গাটায় বাঁধবে যদি বলে বছরের শুরুতে। কি বলে? এই যে বছরের শুরুতে বা সময়ের শুরুতে বা অ্যানুইটি ডিউ। কি? এটা কিন্তু ডিউ, ঠিক আছে, অ্যানুইটি ডিউ। তাহলে শুরুতে মানে ঝামেলা আছে, লিখে নাও, একটা নোট করে নাও। যদি শুরুতে কথা বলা থাকে তার মানে ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। এই কথাটা যদি মনে না রাখো, তুমি প্রশ্ন ভুল করবা। তার মানে শুরুতে মানে ঝামেলা, এটা ভুল করবা, আমি জানি। এই কারণে বারবার বলতেছি, তুমি বিরক্ত হলে করার কিছু নেই। এটা ভুল করবা আমি জানি, এই কারণেই তোমাকে বলতেছি। এটা আমি প্রচুর ভুল করতাম তোমাদের মতো থাকতে। সো তাহলে তোমাদের কাজ কি? শুরুতে মানে ঝামেলা। তার মানে কি ঝামেলা আছে একটু দেখি। দেখো, যদি শুরুতের কথা বলা থাকে বা শুরুতে বা অ্যানুইটি ডিউয়ের কথা বলা থাকে, তখন কি হবে? তখন আমাদের যে কাজটা হবে, এই দুটো দেখো একই বানানো হয়েছে, হ্যাঁ, শুরুতে বা শুরুতে, ঠিক আছে, এটা কিন্তু বিষয়টা একই। হ্যাঁ, ওকে, যদি এটা যদি বলা থাকে তখন কি হবে? তখন একটু ঝামেলা আছে। কি? শুধু গুণ হবে 1 প্লাস I। তাহলে তোমরা কি করবা? এই সূত্রটার সাথে গুণ দিবা 1 প্লাস I, ঠিক আছে। তখন কি করবা? এই সূত্রটার সাথে কি করবা? গুণ দিবা 1 প্লাস I, হ্যাঁ I, ঠিক আছে। তাহলে আমি কি করেছি? এই সূত্রটা পুরোটাই লিখবা। লিখার পর কি করবা? ধরে নাও এখানে আমরা পুরো সূত্রটা লিখে ফেলেছি, হ্যাঁ, এই অংশটা এখানে লিখেছি। লিখার পর শুধু গুণ দিবা 1 প্লাস I, বুঝছো? আমি সুন্দর মতো লিখে বুঝাই দেই, দেখো। আমি সুন্দর মতো লিখে বোঝাই না দিলে তোমরা লিখতে চাবা না, আমি জানি। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখতেছি।
এখন যদি আমাদেরকে বলে যে অর্ডিনারি ডিউ বা বছর শুরুতে বা সময়ের শুরুতে বছরের শুরুতে বা সময়ের শুরুতে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো, তখন সূত্রটা কি হবে? এই সূত্রটা কিন্তু হবে না হুবহু, তখন কিন্তু এই সূত্রটা হুবহু হবে না। কি হবে একটু দেখো, কি হবে আমি তোমাকে একটু বলতেছি। দেখো, তার মানে পিভিএ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে এখন কি করব? এ ইন্টু, এটাই হুবহু লিখবো। দেখো, এই যে দেখো, আমি কিচ্ছু করব না, 1 - 1 ভাগ 1 প্লাস আই এন। হ্যাঁ, এই যে এতটুকু লিখলাম না। এবার আমাদের কাজ হচ্ছে, যদি শুরুতের কথা বলে বা সময়ের শেষে, শুরুতে বা বছরের শুরুতে বা সময়ের শুরুতে বা অ্যানুইটি ডিউ এই কথাটা যদি বলে, তখন আমরা জাস্ট কি করব? ওই যে শুরুতে মানে একটু ঝামেলা, কি ঝামেলা? এই অংশটুকু বেশি হবে, ব্র্যাকেট 1 প্লাস আই। ঠিক আছে, 1 প্লাস আই বেশি হবে, জাস্ট এতটুকু। দেখো, যদি আবার বলে যে বছরের শুরুতে ফিউচার ভ্যালু নির্ণয় করো, বছরের শুরুতে ফিউচার ভ্যালু নির্ণয় করো, তখন কি করবা? জাস্ট এই সূত্রটা হুবহু লিখে কি করবা? এই সূত্রটা হুবহু লিখে এই অংশটুকু গুণ করে দিবা। এখন বিষয় হচ্ছে যে যদি বছরের শুরুতে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে, তখন তো এই সূত্রটাই হবে। এখন যদি ওখানে চক্রবৃদ্ধির সংখ্যা থাকে, তখন কি করবা? তখন যে কাজটা করবা, চক্রবৃদ্ধির সংখ্যা থাকলে তখন যে কাজটা করবা, একদম সেম কাজ। আই এর জায়গায় এম দিয়ে ভাগ দিবা, এই আই এর জায়গায় এম দিয়ে ভাগ, এই এন এর জায়গায় এম দিয়ে গুণ, এই আই এর জায়গায় এম দিয়ে ভাগ। মানে আই যেখানে যেখানে থাকবে এম দিয়ে ভাগ হবে, এন যেখানে যেখানে থাকবে এম দিয়ে গুণ হবে। বুঝছো? তাহলে এটা বুঝলা। এবার দেখো, যদি বলে বছরের শুরুতে বা সময়ের শুরুতে ফিউচার ভ্যালু নির্ণয় করো, তখন কোন সূত্র হবে বলো তো? এই সূত্রটা কিন্তু হবে না। এই সূত্রটা কিন্তু এর সাথে ওই যে এক্সটেনশন একটু বেশি যুক্ত হবে। কি? ওই যে ঝামেলা, কারণ শুরুতে কথা থাকলেই ঝামেলা, শুরুতে মানেই ঝামেলা। তাহলে কি করবা? তখন এটা লিখে ফেলবা, এ ভি এ সমান এ ইন্টু, এটা কিন্তু পিভি, হ্যাঁ, এ ইন্টু আই আই 1 প্লাস আই এন এন মাইনাস 1। এটা আছে না? এবার কি করবা? জাস্ট এখানে তুমি এই অংশটুকু বৃদ্ধি করবা, ইন্টু 1 প্লাস আই। ঠিক আছে, এই অংশটুকু বৃদ্ধি করবা, বাস। এখন যদি আবার বলে, ওইটাই বলছে যে বছরের শুরুতে ফিউচার ভ্যালু নির্ণয় করো, তখন তো সূত্র হবে এইটা। যদি বলে বছর শেষে ফিউচার ভ্যালু নির্ণয় করো, তখন এই অংশটুকু হবে না, জাস্ট এটা হবে, খালি এই অংশটুকু হবে, মানে এই অংশটুকু তখন হবে না। যদি বলে বছরের শেষে ফিউচার ভ্যালু নির্ণয় করো, জাস্ট এই অংশটুকু। যদি বলে বছরের শুরুতে, তখন এই অংশটুকু বাড়বে। ঠিক আছে, বুঝতে পারলা? এখন যদি সেখানে কি যুক্ত হয়? এম এর মান যুক্ত হয়। যদি আমাদের কি যুক্ত হয় বলো তো? চক্রবৃদ্ধির সংখ্যা যুক্ত হয়। তখন আমরা কি করব? এই আইকে এম দ্বারা ভাগ দেবো, এই আইকে এম দ্বারা ভাগ দেবো, এনকে এম দ্বারা গুণ দেবো, এই আইকে এম দ্বারা ভাগ দেবো, জাস্ট এতটুকুই। বুঝলা? বুঝলা? আমি কিচ্ছু বলিনি, শোনো। তোমাকে মনে রাখা লাগবে এইটে সূত্র আর এই সূত্রটা, তাহলেই দেখো হয়ে যায়। কনসেপ্টটা দেখো, তুমি যদি জাস্ট এতটুকু এবং এতটুকু মনে রাখো, তাহলে যদি তোমাকে বলে যে বছর শেষে বা সময় শেষে বর্তমান মূল্য নির্ণয় করো, তখন এই সূত্র। বছর শেষে বা সময় শেষে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, তখন এই সূত্র। যদি বলে বছর শেষে বা বছরের শুরুতে বা সময়ের শুরুতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, তখন কী হবে বলো তো? এই সূত্রটা আর ভবিষ্যৎ মূল্য থাকার কারণে ওই যে একটা এক্সটেনশন বেশি হবে, কি? এই যে ইন্টু 1 প্লাস আই, ইন্টু 1 প্লাস আই অংশটুকু বেশি হবে। যদি আবার বলে বছরের শুরুতে বর্তমান মূল্য নির্ণয় করো, তখন কি? এই সূত্রটাই হবে, শুধু এর সাথে গুণ আকারে কী হবে? যে 1 প্লাস আই। আর যদি এম এর মান দেওয়া থাকে, তাহলে তো আমরা কি করব? তাহলে ওই যে গুণ আর ভাগ দেব, যেখানে যেখানে এম আই থাকবে সেখানে এম দিয়ে ভাগ, যেখানে এন থাকবে সেখানে এম দ্বারা গুণ, জাস্ট এতটুকুই। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছ। যদি এতটুকু বুঝে থাকো, এবার আমি তোমাকে সরল সুদের ক্ষেত্রে যে সূত্রটা আসে সেটা দেখাচ্ছি। তোমরা এগুলো সুন্দর মতো নোট করে নিবে, ঠিক আছে? এগুলো নোট করে না নিলে আসলে ভাইয়ারা তোমরা খুবই খুবই ভুল করবা। মুছে দিয়ে তোমাদের জন্য পরের সূত্রটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আমরা যদি পরের সূত্রটা নিয়ে আলোচনা করি, তাহলে কিভাবে করতে হবে একটু দেখি। আছে সরল সুদের ক্ষেত্রে 3 নম্বর সূত্র, সরল সুদ। দেখেন, সরল সুদের ক্ষেত্রে মনে রাখতে হবে পিআরএন। কি মনে রাখতে হবে? পিআরএন। আমরা পড়েছি না? বলেন তো, আমরা পড়েছি কি না? আমরা যখন ক্লাস 8-এ ম্যাথ করতাম, আই ইকুয়াল পিআরএন পড়ছি না? সেই সূত্র মনে করেন এটা। তাহলে এই সূত্রটা আপনারা কীভাবে মনে রাখবেন, একটু আমি সূত্রটা লিখি, আপনারা একটু দেখেন।
দেখেন যদি আমাদের সরল সুদের ক্ষেত্রে ম্যাথ বাহির দেয় তাহলে অবশ্যই আমাদেরকে এই সূত্রটাই হবে হুবহু, এফবি ইকুয়াল পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন। হ্যাঁ, পিভি ইন্টু আই ইন্টু এন। আমি যে বললাম পিআরএন মানে তাহলে জিনিসটা কি দেখেন, এই ভি বাদ দেন আসে পি, এই আই মানে কি আইও যে কথা, এই আইও যে কথা, এই জায়গায় আর বসানোটাও সেম কথা, আইতে ইন্টারেস্ট রেট, ওই রেটের আর বসানো যায়, সমস্যা নেই। আর এই এন মানে তো এন এই আমরা জানি, আই ইকুয়াল পিআরএন, পিতে এই যে পি, আরতে হলো আইয়ের পরিবর্তে আর বসানো যায় এন মানে এই যে এন। তাহলে যেহেতু যেখানে আমাদের পিভি আছে এটাই যোগ আকারে পিভিটা বসবে, জাস্ট এতটুকু। তুমি একটু চিন্তা করো ম্যাজিক্যালি, তুমি যদি একটু যদি চিন্তা করো তুমি কিন্তু এটা মনে রাখতে পারবা যে সরল সুদের ক্ষেত্রে সূত্র কি, এফভি ইকুয়াল পিভি প্লাস পিআরএন ব্র্যাকেট পিভি প্লাস ইন্টু এন। আর এর পরিবর্তে আই বসাই দিতে পারবো, সমস্যা নেই, তবে আর দিলে সহজে মনে থাকে। আর তোমার যদি এমন মনে থাকে যে PIN পিন, হ্যাঁ তুমি যদি এটাও মনে রাখো যে ফেসবুকের পাসওয়ার্ড বা পিন, সেটা দ্বারাও মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, সরল সুদের ক্ষেত্রে পিন আসে, কি পিন, এই যে পি দ্বারা গুণ হবে, আই দ্বারা গুণ হবে, এন দ্বারা গুণ হবে, এই পির সাথে একটা ভি যুক্ত হবে, আর এই যে পিভি দ্বারা যোগ হবে, শেষ। তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার চলে আসো, এবার তাহলে আমরা পরের সূত্রটা নিয়ে আলোচনা করব। পরের সূত্রটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ইএআর, হ্যাঁ ইএআর, এই ইএআর এর সূত্রটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে এবং এমসিকিউও আসে। দেখো ইএআর এর পূর্ণরূপ কি একটু কমেন্টে জানাও দাও তো। ইএআর এর পূর্ণরূপ কি, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেটের আমরা সূত্রটা এখন দেখব। এই যে এইভাবে একটা দিতে হবে, ব্র্যাকেট 1 প্লাস আই এম মাইনাস 1। হ্যাঁ, এটা সুন্দর মতো কোনো কথা ছাড়াই মুখস্থ করতে হবে, ঠিক আছে, এটা সুন্দর মতো মুখস্থ করে নিতে হবে। এখন এমতে আমরা জানি মান্থ, আচ্ছা ওগুলো আমরা পরে আলোচনা করবো, যখন আমরা সূত্র তোমাদেরকে অ্যাপ্লাই দেখাবো তখন। তোমরা জাস্ট এখানে এই সূত্রটা লিখে নিবা, খাতায় লিখে নিয়ে এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এটা হলো প্রকৃত সুদের হারের সূত্র, ঠিক আছে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হারের সূত্র তোমরা দেখে ফেললা। যেহেতু প্রকৃত সুদের হারের সূত্রটা দেখে ফেললা, এবার আমরা আর দুটো সূত্র দেখব। এই দুটো সূত্র দেখার মধ্যে দিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। আর এখানে কিন্তু আসলে দুটো সূত্র না, এখানে থাকে মূলত আমাদের 4টা সূত্র। আমরা 4টা সূত্র না দেখা জাস্ট দুটো সূত্র দেখাবো। পুরো শিক্ষার্থীরা চলে আসো, আমরা প্রথমত এটা দেখব, পিভি সূত্রটা দেখব। পিভি ইকুয়াল এই দেখো এফভি, এফভি ব্র্যাকেট 1 প্লাস আই 1। একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পাবা। আমরা যখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় সূত্রটা লিখেছিলাম, কি লিখেছিলাম বলেন তো, একটু মনোযোগ দেন। এই যেটা দেখেন, এই কারণে আমি এই সূত্রগুলো এই দিক দিয়ে লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। একটু দেখেন, আমরা লিখেছিলাম পিভি সমান সমান এফবি ভাগ 1 প্লাস আইএন। দেখেন তো আমরা এখানে যদি এন দিই, তাহলে এই সূত্র আর এই সূত্রের মধ্যে কি কোনো ঝামেলা আছে, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যেহেতু পার্থক্য নাই, তার মানে আপনারা যদি এই অংশটা মনে রাখেন, তাহলে আপনারা এই যে মিশ্র যে আমাদের সূত্রগুলো আছে সেগুলো মনে রাখতে পারবেন। মিশ্রের ক্ষেত্রে সূত্র মনে রাখতে পারবেন। কীভাবে মনে রাখবেন একটু দেখেন। আপনারা জাস্ট যদি এই সূত্রের বড় একটা সূত্র লেখার প্রয়োজন হয়, আপনি আমার কথা শুনেন, কথা বুঝে যাবেন। একটু মনোযোগ দেন। যদি আপনাদেরকে এই সূত্রটা প্রয়োজন হয়, পিভির ক্ষেত্রে কি হবে, আমরা জানি পিভির সূত্র কি জানি, এফবি ভাগ 1 প্লাস আইএন, এটা আমরা সূত্র জানি, এই সূত্রটাই তো জানি, আমরা ওইটাই লিখেছি। লিখার পর এখন কী করবো, দেখো এনটা মুছে দিলাম। এটা যেহেতু প্রথমটা লিখছি না, এটা প্রথম লিখলাম না, এই কারণে 1, এবার প্লাস দেবো। এবার যদি আর এক বছরে লিখতে হয়, এফবি 2 1 প্লাস আই 2। যদি আরও একটা লিখতে হয় তখন কী করবো, তখন আমরা করবো প্লাস এফবি 3 1 প্লাস আই 3। এখন যদি আরও একটা লিখতে হয়, হ্যাঁ এই যে তখন কি করব, এফবি 4 1 প্লাস আই 4। এখন যদি আরও একটা লিখতে হয় তখন কি করবো, তখন 5 দেবো, যেহেতু 5 নাম্বারে যাবে এই কারণে 5 দেবো। যদিও এগুলো বছর প্রত্যেকটা, ওগুলো বুঝতে পারো, তুমি ম্যাথে বুঝ, আমি তোমাকে ম্যাথের অ্যাপ্লাই দেখাবো নি, সমস্যা নেই। এফবি 1 প্লাস আই, এফবি 1 প্লাস আই 1, এটা যেহেতু প্রথমে আছে এই কারণে 1 দিছি। এটা যেহেতু দ্বিতীয় আছে এই কারণে দেখো 2 দিছি।
হ্যাঁ সেম জিনিস, এই সেম জিনিসটা আবার লিখছি কিন্তু এই জায়গায় 2 এর জায়গায় 3 দিছি। যদি আরও এইভাবে 10 বার লিখতে হয় 10 নাম্বার পর্যন্ত গেলে কি হবে, FV10 ভাগ 1+I10, যদিও এত বড় দেয় না, 4 বছরের বেশি দেয় না সাধারণত, সর্বোচ্চ দিলে 5 বছর। ওকে ওকে, তাহলে এটা তোমরা বুঝে গেলা। তাহলে এইটা আমাদের কখন হয়, যখন বছর শেষে হবে, শেষে। সবসময় মনে রাখবা শেষের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কিন্তু শুরুর ক্ষেত্রে ঝামেলা আছে। ওই যে শুরুর ক্ষেত্রে ঝামেলা ছিল না বলেন তো, বছরের শুরুতে বা সময়ের শুরুতে হলে কি হয়, 1+I বেশি হয়, এই যে এই অংশটুকু 1+I বেশি হইতো না, এই যে এগুলোতে আমরা গুণ দিতাম না, বড় করতাম না। তার মানে মনে রাখবেন শেষে মানে ছোট, সিম্পল। আর যদি শুরুতের কথা বলে তখন কি হবে, তখন একটু বাড়বে। তাহলে দেখেন এখানেও তার মানে শুরুতে মানে ঝামেলা আছে, এটা তো শেষে গেল। এখন যদি বলে যে পিভি এ শুরুতে ইয়ে করেন, হ্যাঁ মূল্য নির্ণয় করেন, তখন কি হবে, তখন যদি শুরুতে যদি কথা বলে তখন আমরা কি করব, জাস্ট এই PV0 এখানে বসাই দেবো, PV0, তারপর এখানে প্লাস দিয়ে বাকি যা আছে সবগুলো বসাবো, যেমন আছে ওই রকম বসাবো। ঠিক আছে, এভাবে আপনারা বসাই নেবেন, যত বছর থাকবে বসাই নেবেন। শুধু শুরুতে যদি কথা বলা থাকে বছরের শুরুতে বা সময়ের শুরুতে, তখন শুধু এখানে PV0 আসবে, তারপর প্লাস দিয়ে বাকি সবগুলো ওই আগের মতো চলতেই থাকবে। ঠিক আছে, আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। আমি আবারও বলি, যদি আপনার প্রশ্নে এইরকম সূত্র লিখতে বলে আপনি কি করবেন, এই অংশটুকু মনে রাখবেন। এই অংশটুকু জানি কিসের, পিভি মানে কি, ওই যে প্রেজেন্ট ভ্যালু সূত্রটা, এইটুকু মনে রাখবেন। এইটুকু আগে বসাবেন, বসানোর পর যেটাতে প্রথমেই লিখেছি এই কারণে এটা 1, যদি পরের বার লিখতে হয় তখন হবে 2, তারপরের বার 3। এখন ঝামেলাটা হচ্ছে যদি বলে যে শুরুর ক্ষেত্রে জাস্ট এই জিনিসটার উপরে শুধু সামনে PV0 বসাই দিবেন। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আপনারা যখন আমি ম্যাথ সলভ করাবো তখন অটোমেটিক বুঝে যাবেন। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আর একটা সূত্র দেখব, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের FV সূত্রটা কীভাবে মনে রাখবেন, দেখেন FV এর সূত্র আমরা কি জানি বলেন তো, এই যে এটা জানি না, এটা কিন্তু আমরা জানি। তাহলে FV এর সূত্র কিন্তু এটা জানি, আপনারা যদি এটা মনে রাখেন তাহলে এটাও মনে থাকবে। দেখেন তাহলে করবেন কি, PV ব্র্যাকেট 1+IN 1+IN। ঠিক আছে, এতটুকু তো আপনারা এই যে এটা দেখে লিখলাম। দেখেন PV 1+IN আছে, আমরা এটাই করছি, PV 1+IN দিছি। ঠিক আছে, 1+IN দিছি। ওকে, এখন বিষয়টা দাঁড়াচ্ছে আমাদেরকে কি করতে হবে, জাস্ট ওখান থেকে ওর সাথে এই এনের এখান থেকে 1টা বিয়োগ করে দিতে হবে। কেন বিয়োগ করবো ওটা প্রথমে আমি বলতেছি, একটু দেখো। এই n বলতে একটা মান দেওয়াই থাকবে, সেখানে 5, 7, 10 বছর যাই থাকুক, সেখান থেকে 1 বিয়োগ করবেন, যেহেতু এটা প্রথমে লিখেছে এই কারণে 1 বিয়োগ। তারপর আবারও যোগ দিবেন, যোগ দেওয়ার পর কী করবেন, আবারও PV2, এটা যেহেতু PV1 গেল, এবার হবে PV2 ব্র্যাকেট 1+I(n-2). ঠিক আছে, এবার যদি 3 নম্বর লিখতে হয়, এটাতে 1 নম্বর লিখছি, এটা 2 নম্বর লিখলাম। এবার যদি 3 নম্বর বছরের জন্য লিখতে হয় PV3 ব্র্যাকেট এই যে 1+I আছে, 1+I, এগুলো তো সমানই হবে, হ্যাঁ 1+I, তখন কি হবে n-3, যেহেতু 3 নম্বর লিখতেছি না, এটা দেখেন 1, 2, 3 নম্বর। যদি আর একটা লিখতে বলে তখন কি করবেন, ওই সেম কাজ, প্লাস PV4 ব্র্যাকেট 1+IN-4। ঠিক আছে, এতটুকুই, জাস্ট এতটুকুই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদিও বা এর পরিবর্তে আর একটা ইয়ে থাকে, এই যে এরকম, হ্যাঁ ওটা সাধারণত আমি দেখাইলাম না, ওটা বেশি একটা আসে না। হ্যাঁ, তখন কি হয় আসলে এখান থেকে প্রথম বছরে আর কি ওটা মাইনাস না হয়ে ওই পরের এখান থেকে 1 করে মাইনাস হবে। সো আশা রাখতেছি আপনারা এতটুকু যদি বুঝেন মোটামুটি সব কিছু আপনাদের শেষ হয়ে যাবে। সো আমি যতগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি, কোনো সূত্রে কোনো সমস্যা আছে কিনা, ঝামেলা আছে কিনা, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি, সকল বিষয়ে একটু মতামত জানাবেন। ক্লাস কেমন লেগেছে সেটা জানাবেন, ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।